নিখোঁজ যুবককে খুঁজতে গিয়ে গ্রেপ্তার বিএলও। তাকে জেরা করে জানা গেল খুন করেছেন বিএলও। শুক্রবার খাল এবং ডোবা থেকে উদ্ধার নিখোঁজ যুবকের টুকরো টুকরো দেহ। আর চাঞ্চল্য করে ঘটনা বাদুড়িয়ার। খালে পড়ে বেশ কয়েকটি ব্যাগ তুলে আনতেই চক্ষু চড়ক গাছ। ব্যাগের ভেতরে টুকরো টুকরো দেহের অংশ। উত্তর 24 পরগনার বাদুড়িয়া। এখানকার পাপিলার বাসিন্দা বছর 36-এর নাসির আলী কৃষক। তার পরিবারের দাবি, এসআইআর এর জন্য নথি নিয়ে গত সোমবার বাড়ি থেকে বেরিয়ে নাসির আর ফেরেননি। এ নিয়ে বাদুড়িয়া থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। নাসিরকে খুঁজতে গিয়ে ওই এলাকারই বিএলওকে গ্রেফতার করে পুলিশ। নিখোঁজ ডায়েরি পেয়ে প্রথমে নাসিরের কল ডিটেলস বের করে পুলিশ। কল লিস্টে থাকা শেষ নাম্বার ট্রেস করা হয়। গ্রেপ্তার করা হয় বিএলও রিজওয়ান হাসান মন্ডল এবং তার এক পরিচিতকে। কাকার কাছে একটা ফোন আসে যে আমি বাদুড়ি থেকে এলো আর বলছি আপনার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আপনার নামে ভুল আছে, আপনি বাদুড়িতে আসেন। কাকা সন্ধ্যাবেলা যথাযথ কাগজপত্র নিয়ে বেরিয়ে পড়েছেন এবং তারপরের থেকে 8টার থেকে কাকা ফোন করছে, তো কাকা ফোনে সুইচ অফ। তারপর দিন সকালবেলা পার্শ্ববর্তী একটা যমুনা নদীতে কাকার বাইক আর জুতো পাওয়া যায়। পুলিশের দাবি, নাসিরকে খুন করা হয়েছে বলে জেরায় স্বীকার করেছে ধৃতেরা। তারা এও জানিয়েছে গত সোমবার রাতে নাসিরের সঙ্গে তাদের বচসা হয়। এরপরেই খুন। নাসিরের দেহ কেটে টুকরো টুকরো করা হয়। বেশ কয়েকটি বাজারের ব্যাগে ভরে সেগুলি ফেলা হয় একাধিক জায়গায়। নিহতের বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে দুটি খাল এবং একটি ডোবা থেকে কয়েকটি ব্যাগ উদ্ধার করে পুলিশ। তাতেই মেলে দেহাংশ। ইনভেস্টিগেশনেও যেটা উঠে এসছে, এটা হচ্ছে এই রেজাউল হাসান মন্ডল, এনার সঙ্গে যিনি ডিজিজড আছেন ওনার ওয়াইফের একটা সম্পর্ক ছিল, যেটা 1.5 বছর আগে জানাজানি হয়। সেই থেকেই এদের মধ্যে একটা শত্রুতা তৈরি হয় এবং ইনি চাইছিলেন এনাকে মানে এর ক্ষতি করতে। রিজাউন তারপর সাগর গাইনকে এর সুপারি দেয় এবং সাগর গাইনি এই মানে দুজন মিলে এই হত্যাটা করে। উত্তর 24 পরগনা থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। মায়ের চোখ দান করে 3 দিন জেল, মরণোত্তর দেহ অঙ্গদানের প্রচারে অনড় আমির চাঁদের পরিবার। দেহ অঙ্গদানের সচেতনতায় কৃষ্ণনগরে তাদের কর্মসূচি থেকেই সচেতনতার বার্তা সমাজকর্মীর স্ত্রীর। কর্মসূচিতে মরণোত্তর চোখ দেহদানের অঙ্গীকার অনেকের। বিজ্ঞান মঞ্চ থেকে আমি সবাইকে বলতে চাই যে ওই মূর্খ পুলিশগুলো যারা জানুক যে চক্ষুদান বা দেহদান কি, একটা মানুষের দেহদান করলে কতটা মানুষের উপকার সেটা ওরা জানুক। ওই মূর্খ পুলিশগুলো অন্তত জানুক। আমাদেরকে অবশ্যই এগিয়ে যেতে হবে, আমরা অঙ্গ যেন দান করতে পারি। এটাই আমি সকলকে বলতে চাই, এটা যেন প্রত্যেকটা মানুষ সচেতন হতে পারে যে অঙ্গ ফেলে দেওয়ার জিনিস নয়। কৃষ্ণনগরে মায়ের চোখ দান করে ছেলেকে জেল খাটতে হয়েছে। মহৎ কাজ করে জেল খেটে জামিন সমাজকর্মী আমির চাঁদের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ নিষ্ক্রিয়। দোষীদের গ্রেপ্তারের দাবিতে আমির চাঁদের স্ত্রী। যারা আমাদেরকে মেরেছে, মারধর করেছে, আইসি সাহেব যেমন আমাদেরকেও ধরে এনেছেন, তাদেরকে যেন আমাদের সঙ্গে একসঙ্গে নিয়ে আসা হলো না। এবং আমি এটাও বলতে চাই, যারা এই মিথ্যা ব্যবহার করলো তারা আজও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। আমরা রাস্তা দিয়ে হেঁটে আসলে আমাদেরকে দেখে তারা হা হা করে হাসছে, বলতে চাচ্ছে যে আমরা তোদের কি করলাম, এরকম একটা বার্তা দিতে চাচ্ছে। হাসপাতালে ভর্তির পর মৃত্যু, কর্তৃপক্ষকে না জানিয়ে সেই দেহ নিয়ে চম্পট। চাঞ্চল্যকর অভিযোগ রোগীর আত্মীয়দের বিরুদ্ধেই। পরে পুলিশের তৎপরতায় দেহ ফেরানো হয়। আর এই ঘটনা সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের। স্বাভাবিকভাবে এই ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। মৃত্যু হয়েছে রোগীর, এরপর সেই দেহ নিয়ে চম্পট আত্মীয়দের। এই দেখুন সিসি ক্যামেরার সেই ছবি। এ নিয়ে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে জোর শোরগোল। বডি এলো, বললো যে এরকম স্ট্রোক হয়ে গেছে, মারা গেছে। এই লোক চলে গেল, ওরা এসে বডিটা নিয়ে চলে গেল।
ওই যাদের বডি ছিল তারা নিয়ে চলে গেল, ও কামে করে নিয়ে চলে গেল। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের বাসিন্দা অজয় সিং, শনিবার তাকে ভর্তি করা হয় সিউড়ি হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ভর্তির মিনিট 10 মধ্যে মারা যান অজয়। এরপর তাকে লিফট দিয়ে নামানো হয়, তারপর দেহ নিয়ে বাইরে। হাসপাতাল কর্তৃপক্ষকে না জানিয়ে দেহ নিয়ে চম্পট দেন আত্মীয়রা। এই হাসপাতালেই নানা জায়গায় থাকেন নিরাপত্তারক্ষীরা। অনেকেরই প্রশ্ন, কেউ কেন কিচ্ছু দেখতে পেলেন না? বডি কি করে বেরিয়ে চলে গেল? আমি ছিলাম ওই জায়গায়। হ্যাঁ, কে ছিলেন? আমি জানি না কে ছিল। বলছি আপনারা তো নিরাপত্তা রক্ষীর দায়িত্বে আছেন তো? আমি অন্য জায়গায় ছিলাম। হ্যাঁ, এখানে কে ছিল? আমি আউটডোর ছিলাম। হ্যাঁ, নিয়ে কি ঘটনা কি আমি ঘটে? জানি না তো কিছু। পেশেন্ট সকাল 11টা তুলতে ভর্তি হয়েছে মেল মেডিকেল ওয়ার্ডে। ভর্তি হওয়ার পর ডাক্তারবাবু দেখে এবং পেশেন্টটাকে ডেথ ডিক্লেয়ার করে। এই সময় হঠাৎ দেখা গেছে পেশেন্ট পাশে বয়সা নিয়ে চলে যাচ্ছে। কি হয়েছে না হয়েছে আমি তদন্ত করতে বলেছি। আমি একটা এফআইআর করছি এবং সব নাম ঠিকানা সব নেওয়া হয়েছে এবং এই শিশু ফুটেজগুলো সংরক্ষণ করতে হবে যাতে এগুলো কোনোভাবে ডিস্টার্ব না হয়। মৃতের বাড়ি পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে। হাসপাতালে ভর্তির সময় দেওয়া ঠিকানা ধরে খোঁজ শুরু করে সিউড়ি থানার পুলিশ। যোগাযোগ করে পাণ্ডবেশ্বর থানা। ততক্ষণে মৃতদেহ নিয়ে শ্মশানে চলে গিয়েছেন পরিজনরা। সেখান থেকে হাসপাতালে দেহ ফেরায় পুলিশ। মৃতের পরিজনদের দাবি, পোস্টমর্টমের ভয়েই তারা দেহ নিয়ে পালিয়ে গিয়েছিলেন। तो हम लोग तो नहीं जानते हैं, तो हम लोग बोलते हैं उधर का नियम में जिसे मर जाता है तो पोस्टमार्टम करता है। तो हम घबरा गए, दोनों मियाँ बीवी थे, इसे डर गए। हम डरने के बाद तुझे भाई नहीं माँ बाप ने, कौन लाश को संभालेगा? उसी के लिए जल्दीबाजी उठा के वहाँ से हम अपना बस्ती में जैसे गांव समाज में उसको ले गए। বীরভূম থেকে সুপ্রতিম দাস, নিউজ 18 বাংলা। পাইপলাইন নিয়ে বচসা, সাতগাছিয়ায় বিজেপি নেতাকে মারধরের অভিযোগ। তৃণমূলের উপপ্রধানের বিরুদ্ধে অভিযোগ, পাল্টা মারধরের অভিযোগ তৃণমূলের। শেওড়াফুলিতেও বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ। বিজেপির অভিযোগ মানতে নারাজ তৃণমূল কাউন্সিলর। দক্ষিণ 24 পরগনার তৃণমূল পরিচালিত সাতগাছিয়া পঞ্চায়েত। এই পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি জলের পাইপলাইন বসানোর কাজ চলছে। বিজেপির অভিযোগ, এখানকার একাধিক বাড়িতে কল দেওয়া হয়নি। এর প্রতিবাদ করায় বৃহস্পতিবার বিজেপির মণ্ডল সভাপতিকে মারধর করা হয় বলে অভিযোগ। পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। ওরা ফেলে দিয়ে নিজেদের ইচ্ছে মতো মেরে নিয়েছে, যেমন খুশি মেরেছে। আমি শুধু বলেছি একটা গ্রামে একদিকটা জল যাচ্ছে আর একদিকটা জল যাচ্ছে না কেন, সেটা কি আমাকে বলবে একটু? এটুকুই বলেছি। উপপ্রধান মেরেছে আর পাশের সদস্য সুরজিৎ গায়েন। পাল্টা মারধরের অভিযোগ তৃণমূলের। ঘুষ গায়েন এবং লব গায়েন বিজেপি কি পদে আছে, তাদের প্রশ্ন যে আমাদের এখনো জলের কানেকশন বাকি কেন, এবং আমরা আমাদের উপপ্রধানের গায়ে হাত দিয়েছে ওই বিজেপির নেতারা, তার জন্য আজকে থানায় কমপ্লেন করা হয়েছে। হুগলির শেওড়াফুলি, বৃহস্পতিবার এখানেও উত্তেজনা। স্থানীয় বিজেপি কর্মী অভিজিৎ কর্মকারকে মারধরের অভিযোগ। বিজেপির অভিযোগ স্থানীয় তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। সম্প্রতি বৈদ্যবাটির গোবিন্দ কলোনিতে একটি দেওয়ালে পোস্টার দেয় বিজেপি। এই পোস্টার দেওয়া নিয়েই ঘটনার সূত্রপাত। বিজেপির অভিযোগ, পোস্টার দেওয়ার কারণে তাদের কয়েকজন কর্মীর উপর হামলা চালানো হয়। আরও অভিযোগ, 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের মারে বিজেপি কর্মী অভিজিতের নাক ফেটে যায়। শেওড়াফুলির রাজনীতিতে নক্কারজনক ঘটনা ঘটিয়েছে 20 নম্বরের কাউন্সিলর হরি। আমাদের কার্যকর্তা লব সামাজিক কারণে পলিউশনের জন্য পাড়ার লোকেদের আগ্রহে ওখানকার একটি স্থানীয় কারখানাতে তাদের কারখানায় কেন পলিউশন হচ্ছে সেটা জানতে যাওয়ার জন্য বেরিয়েছিল। কাউন্সিলর হরির নেতৃত্বে বেশ কিছু বাইকওয়ালা ছেলে এসে ওকে অকথ্যভাবে মারে, ওকে বলে দানা ভরে দেবে, মানে গুলি করে দেবে। আমি হরিকে চ্যালেঞ্জ করলাম ও যে আজকে কাজটা করেছে এর আমার শেষ দেখে ছাড়বো। এগুলো সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। তৃণমূল কংগ্রেসের যে দেয়াল 2024-এ যে লোকসভা নির্বাচন হয়েছিল, তাতে সেই দেয়ালের মধ্যে তারা রাতের অন্ধকারে এবারে 26-এ বিজেপি জিতবে এরকম ধরনের একটা পোস্টার তারা দেয়ালে লাগায় এবং রাধা গোবিন্দ কলোনি ওখানে গিয়ে একটা উত্তেজিত করার চেষ্টা করছিল। সেইখানকার মানুষের মধ্যে একটা ধাক্কাধাক্কি হয়েছে। নিউজ 18 বাংলা।
শিলিগুড়ির পোড়াঝাড়ের দিকে নজর রাখবো, কারণ সেখানে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। সিন্ডিকেট সংঘর্ষের অভিযোগ উঠে আসছে। কার বিরুদ্ধে হামলার অভিযোগ? পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠে আসছে। ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত বিষয়ে জানবো, তবে তার আগে আরো একবার জানাই, রাতে বালি বোঝাই গাড়ি আটকানো হয় এবং তার থেকেই কি এরকম একটা পরিস্থিতি? কেন এই গাড়ি আটকানো হয়? এই গাড়িতে কি যাচ্ছিল? আরো বিস্তারিত এই বিষয়ে জানবো। সিন্ডিকেট সংঘর্ষের অভিযোগ উঠে আসছে আর পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধেই হামলার অভিযোগ। হামলা পাল্টা হামলার অভিযোগ উঠে আসছে, কিন্তু ঠিক কি ঘটেছে? ইতিমধ্যেই সেই পঞ্চায়েত সদস্যকে খুঁজছে পুলিশ বলেও খবর পাওয়া যাচ্ছে। শিলিগুড়ির পোড়াঝাড়ে সিন্ডিকেট সংঘর্ষের অভিযোগ। আরো বিস্তারিত জানবো, পার্থ রয়েছে আমার সঙ্গে। পার্থ, ঠিক কি ঘটেছে জানতে চাইবো, আর তারই পাশাপাশি এই পঞ্চায়েত সদস্যকে যে পুলিশ খুঁজছে তার খোঁজ পাওয়া গেল? দেখো, এখনো অভিযুক্ত সেই পঞ্চায়েত রাজ্যমণ্ডলে কোনো খোঁজ পাওয়া যায়নি। তার বাড়িতে কিন্তু তালা ঝুলছে এবং সপরিবারেই সেই উধাও, মানে ফেরার এখন রাজীব মণ্ডল। এবং গত কয়েকদিন ধরেই ক্ষোভ বিক্ষোভ উঠছিল। আমরা জানি গত বুধবার এই পোড়াঝাড় এলাকাতে কিন্তু মহানন্দা নদীর চর দখল মুক্ত করে সেচ দপ্তর। এই যে সরকারের জন্য দখল, তাতেও কিন্তু অভিযুক্ত এই রাজীব মণ্ডল, এমনটাই কিন্তু আজ অভিযোগ উঠেছে। এবং এলাকার সিন্ডিকেট রাজ চালাতে বহিরাগত গুন্ডাদের নিয়ে এসেই সেই সিন্ডিকেট রাজ চালাতে, এমনটাই কিন্তু অভিযোগ করেছে প্রতিবাদী তৃণমূল সমর্থকেরা। এবং গতকাল রাতেও সেখানে বালিপথরের একটি ডাম্পার যখন আছে, তখন স্থানীয়রা সেখানে বাধা দেয়। সকলেই তৃণমূল কর্মীদের পরিচয় দিয়েছে এবং সেখানে কিন্তু রাজু এবং তার দলবল পাল্টা আঘাত আনে এবং বেশ কয়েক বছর ধরে বালিপথর নিষিদ্ধ রয়েছিল এবং স্বাভাবিকভাবে অন্যরা যারা এই এলাকার বাসিন্দা পোড়াঝাড়ে, তারা কিন্তু বালিপথর চলাচলে বিরত থাকে। কিন্তু রাজু তার দলবল নিয়ে সেই বালিপথর তুলতে থাকে এবং সিন্ডিকেট রাজ চালাতো। এবং গতকাল যখন বাধা দেয়, তখন প্রতিবাদী এক তৃণমূল নেতা দোকান ঘর ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগ ঘটিয়ে দেয়। এবং তারপরে কিন্তু এলাকায় ক্ষোভ বিক্ষোভ হয়েছে, এলাকায় পুলিশ রয়েছে। এখনো কিন্তু পরিস্থিতি পাওয়া যাচ্ছে না তার। বেশ, নিউজ ওয়েলিংটনে রাস্তা দখল করে পার্কিং আর ফুটপাথ দখল করে থাকা খাওয়া। ওয়েলিংটনে ওঠা অভিযোগের পদক্ষেপের আশ্বাস মেয়র পরিষদের। এটা ওয়েলিংটনের রফি আহমেদ কিদওয়াই রোড। ওয়েলিংটন মোড় থেকে এসএন ব্যানার্জি রোডের দিকে যেতে বাঁ হাতে এভাবেই দাঁড়িয়ে একের পর এক পণ্যবাহী ছোট গাড়ি। অভিযোগ, এই পার্কিং এর কোনো অনুমতি নেই, সবটাই বেআইনি। এখানে সারি সারি ধরে দাঁড়িয়ে রয়েছে গাড়ি, নাইট পার্কিং রয়েছে, কিন্তু এই দিনের বেলায় কোনো পার্কিং নেই বলে পুরসভা সূত্রে খবর। আমাদের পার্কিং আছে, নাইট পার্কিং আছে। নাইট পার্কিং তো দিনের বেলা থাকে না। আছে পার্কিং, আপনি বন্ধ করেন না। দেখাচ্ছ তো, আপনি গাড়ি দেখুন গিয়ে, আপনি গাড়িকে দেখুন না আছে কি না। কে নিয়ে কারণ দেখাচ্ছে? হ্যাঁ, পুরসভাতে আমি ওটা জানি না। আমাদের নাইট পার্কিং আছে তো, গাড়ি দেখালাম তো আপনাকে, আছে তো। ডে পার্কিং আছে কি না আসবে কথা বলবেন, আপনি বন্ধ করেন। শুধু বেআইনি পার্কিং নয়, রাস্তার পাশের ফুটপাত দখল করে থাকছে বেশ কয়েকটি পরিবার। 51 নম্বর ওয়ার্ডের রফি আহমেদ কিদওয়াই রোড, আর তার গুরুত্বপূর্ণ জায়গায় এই ফুটপাত রয়েছে। কার্যত ফুটপাত না বলে কোনো বাসস্থান বলা ভালো, কারণ এই ফুটপাতে মানুষ চলে না, পথচারীরা চলে না। এই ফুটপাতে রান্না হয় এবং এই ফুটপাতে যেন ঘর দুয়ার হয়ে গেছে কিছু মানুষের। আপনারা কি এই ফুটপাতেই থাকেন? হ্যাঁ দাদা। কতদিন ধরে আছেন? আমরা অনেক বছর আছি, মানে 40-50। এসএন ব্যানার্জি রোড আর রফি আহমেদ কিদওয়াই রোডের জাংশনে একটা ফুটপাথ আছে, যে ফুটপাথটার ওপরে মানুষ এমনভাবে জবরদখল করে রেখেছে, আর 407 যে ম্যাটাডোরগুলোকে এমনভাবে পার্কিং করে রাখা থাকে যে মানুষ বিরক্ত হয়ে যায়। আমি সেই জন্য অধিবেশনে একটা প্রস্তাব দিয়েছিলাম যে ওই জায়গাটাকে যদি দখলমুক্ত করে একটা পাবলিক টয়লেট করা যায়। কাউন্সিলর যে অভিযোগ করেছেন, আমি মনে করি সর্বাংশে সেটা সত্য। এক্ষুনি এটার আমাদের মনে হয় বন্ধ করা দরকার। অভিযোগ আমরা কাউন্সিলরের কাছ থেকে পেয়েছি। বেআইনি পার্কিং থাকলে পুলিশকে আমি বলবো সমস্ত বেআইনি পার্কিং সরিয়ে দিতে, আর আমরা কাউন্সিলরের সহযোগিতা নিয়েই ফুটপাথটা দখলমুক্ত করব। ক্যামেরায় রাজীব সিং এর সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। আর আবারও ইন্ডিগোর বিমানে বোমা আতঙ্ক। গতকাল সকালের পর আবারও রাতে সেই ছবি, বোমা আতঙ্কের ঘটনা।
ডিব্রুগড় থেকে কলকাতাগামী বিমান, সেখানে বোমাতঙ্ক। মাঝ আকাশে ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক। বাথরুমের আয়নায় লিপস্টিক দিয়ে লেখা বোমা রয়েছে। খবর জানতে পেরে তড়িঘড়ি যোগাযোগ এটিসির সঙ্গে। এরপরেই কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ। যাত্রীদের বের করে এনে বিমানে চলে তল্লাশি। বোমাতঙ্কের জেরে চরম হয়রানি যাত্রীদের। রেসকোর্স পর্যন্ত বিনা বাধায় সুড়ঙ্গ খনন দুর্গা দিব্যার। টানেল বোরিং মেশিন দুর্গা ও দিব্যা। রেসকোর্স পর্যন্ত পৌঁছলো দুটি টানেল বোরিং মেশিন। জোকা এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পের কাজ 10 মিটার গভীরে সুড়ঙ্গ খোঁড়া চলছে। খিদিরপুর থেকে পার্ক স্ট্রিট খনন হবে বোরিং মেশিন দিয়ে। পার্ক স্ট্রিট থেকে এসপ্ল্যানেড কাট অ্যান্ড কভার পদ্ধতিতে খনন হবে। রেসকোর্স থেকে এবার খোঁড়া হবে ভিক্টোরিয়া পর্যন্ত। জোকা এসপ্ল্যানেড মেট্রোর কাজে বড় অগ্রগতি। 2025 জুলাই মাসে খিদিরপুরে সেন্ট টমাস স্কুলের সামনের যে শ্যাফট, সেখান থেকে পরপর দুটো টানেল বোরিং মেশিনকে দিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল হয়ে পার্ক স্ট্রিট পর্যন্ত সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু করে RVNL। ইতিমধ্যেই খিদিরপুর থেকে দুটি সুড়ঙ্গ খোঁড়ার জন্য যে টানেল বোরিং মেশিন দুর্গা এবং দিব্যা, তারা রেসকোর্স পর্যন্ত এসে গিয়েছে এবং ধীরে ধীরে এই দুটি টানেল বোরিং মেশিনের মাধ্যমে সুড়ঙ্গ খনন করতে করতে ঠিক রেসকোর্সের বিপরীত দিকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে অংশ, সেই ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্যন্ত চলে যাবে হচ্ছে এই টানেল বোরিং মেশিন সুড়ঙ্গ খনন করে এবং তারপর সেখান থেকে যাবে পার্ক স্ট্রিট। পার্ক স্ট্রিট থেকে এসপ্ল্যানেড পর্যন্ত টানেল বোরিং মেশিন দিয়ে নয়, পুরনো পদ্ধতিতে বক্স অ্যান্ড কাট এই পদ্ধতি মেনে সুড়ঙ্গ তৈরি করার কাজ সম্পূর্ণ হয়ে যাবে। গোটা বিষয়টিতে যাতে কোনো ধরনের বিপত্তি না ঘটে, বউবাজারের মতো ঘটনা যাতে না ঘটে, সে কারণে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সর্বক্ষণ নজরদারিও চালানো হচ্ছে বিভিন্ন প্রযুক্তির সাহায্য নিয়ে। RVNL এবং কলকাতা মেট্রো রেল সূত্রে খবর, 2026-এর মাঝামাঝি বা 2027-এর শুরুতেই এই গোটা অংশে অর্থাৎ পার্ক স্ট্রিট পর্যন্তই দুই টানেল বোরিং মেশিন দুর্গা এবং দিব্যা দ্বারা সুড়ঙ্গ তৈরির কাজ সম্পূর্ণ হয়ে যাবে। ক্যামেরা সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। আর T20 বিশ্বকাপে 22 গজে আজ মহারণ। কলম্বো একেবারে মুখোমুখি ভারত পাকিস্তান। দীর্ঘ টালবাহানার পর শেষমেশ বিনা শর্তেই ম্যাচে রাজি PCB। আর চাপের মুখে ভারতের সঙ্গে ম্যাচ বয়কটের সিদ্ধান্তও তারা প্রত্যাহার করে। আরো বিস্তারিত এই বিষয়ে জানবো, ইরন রয়েছে আমার সঙ্গে। ইরন, গতকালই আমরা দেখেছি যে সৌরভ গঙ্গোপাধ্যায় বলছিলেন যে সুরিয়ারা ধারে ভারে পাকিস্তানের থেকে অনেক এগিয়ে রয়েছে ভারত। একদমই, দেখো T20 বিশ্বকাপে আজকে মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান ম্যাচ। পাকিস্তান খেলবে কি খেলবে না, দীর্ঘদিন সাথে একটা নাটক তারা করার পর শেষ পর্যন্ত খেলতে বাধ্য হয়, কারণ না খেলা ছাড়া কোনো উপায় পাকিস্তানের কাছে ছিল না। তো এই মর্মে আবার বিশ্বকাপের একটা ম্যাচ যেখানে ভারত পাকিস্তান মুখোমুখি। পরিসংখ্যান বলছে বিশ্বকাপের ইতিহাসে এখনো পর্যন্ত 8 বার মুখোমুখি হয়েছে দুই দেশ, তাতে 7 বার জিতেছে ভারত, পাকিস্তান 1 বার, অর্থাৎ বিরাট ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। তো আজকের ম্যাচ যদিও স্নায়ুর লড়াই, কোচ ভারতীয় দলের টিমের তরফ থেকে ম্যাচটাকে অবশ্যই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তবে ম্যাচের যেটা চিন্তার কারণ সেটা হচ্ছে বৃষ্টির ভ্রুকুটি রয়েছে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো মাঠ। হ্যাঁ ঠিক, এখানে ইরন একটু জানতে চাইবো যে ওয়েদার কি একটা বড় বাধা হতে পারে কোথাও গিয়ে? দেখো, আবহাওয়া কারোর হাতে থাকে না, কিন্তু বৃষ্টির পূর্বাভাস ডিউরিং ম্যাচ বা ওই সময় রয়েছে 50 থেকে 60%। এখন বরুণ দেবের কাছে প্রার্থনা যাতে বৃষ্টি সেই সময় না হয়, কিন্তু প্রেমাদাসা স্টেডিয়ামের যথেষ্ট ড্রেনেজ সিস্টেম ভালো, বৃষ্টি কমে গেলে আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে খেলা শুরু করা সম্ভব। ভারতীয় শিবিরের কাছে সুখবর, অভিষেক শর্মা পেটের সমস্যার কারণে শেষ ম্যাচ খেলতে না পারলেও তিনি ফিট, তিনি কিন্তু ব্যাটিং করেছেন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, এই ম্যাচ মূলত স্পিন ভার্সেস স্পিনের লড়াই হতে চলেছে। শ্রীলঙ্কার উইকেট পুরো স্পিন রানারদের উইকেট হয়, সেখানে উসমান তারিক, তুমি নিশ্চয়ই দেখে থাকবে যে একজন বোলার দৌড়ে এসে মূলত অফ স্পিনার থমকে গিয়ে তারপর বল করছে। এই যে থমকে গিয়ে বল করছে, সেটা নিয়ে রীতিমতো বিতর্ক, ইতিমধ্যে উত্তাল হয়েছে সমস্ত ভারতীয় ক্রিকেট, বিশ্ব ক্রিকেট। ভারতীয় দল অনুশীলনে ইরন, এই অ্যাকশন নিয়েও তো অনেকগুলো প্রশ্ন রয়েছে, প্রশ্ন থাকছে, তাহলে সেক্ষেত্রে ভারতীয় দল কি কোনো রকম কিছু অপোজ করতে পারে এক্ষেত্রে?
দেখো অ্যাকশন পরীক্ষা ইতিমধ্যেই সে পাশ করেছে, আইসিসির যে পরীক্ষা তাতেও পাশ করেছে, যার ফলে অ্যাকশন নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু এই অ্যাকশন খেলার জন্য কিভাবে প্রস্তুতি নিতে হবে, গতকাল অনুশীলনে অধিনায়ক সূর্যকুমার যাদব নিজেই ঠিক সেই ভূমিকায় বল করেন। দীর্ঘক্ষণ তিনি দৌড়ে এসে থমকে গিয়ে 2 সেকেন্ড পজ নিয়ে তারপর বল করে এবং ক্রিকেটাররা তাতে একের পর এক ছক্কা হাঁকিয়েছেন। অর্থাৎ তারিখকে খেলার জন্য প্রস্তুত ভারতীয় দল। এবং আরো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এই উইকেটে হয়তো ভারতীয় দল একটা চেঞ্জ করতে পারে, রিঙ্কু সিং এর পরিবর্তে আসতে পারেন ওয়াশিংটন সুন্দর। একেবারে অবশ্যই আমাদের নজর থাকবে কলম্বোয় আজ মুখোমুখি ভারত পাকিস্তান, আর ভারত কমপ্লিট টি-20 টিম, এমনটাই মন্তব্য করছেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ অলওয়েজ স্নায়ুর লড়াই, তোমার প্রেডিকশন তো করা যায় না, খেলা ইটস এ টি-20 গেম, বাট ইন্ডিয়াজ রিসেন্ট রেকর্ডস হ্যাভ বিন ফার সুপিরিয়র এন্ড ইন্ডিয়া ইজ এ ভেরি গুড টিম। ইন্ডিয়া খুব ভালো দল, শক্তিশালী দল সব দিক থেকে, ব্যাটিং, বোলিং, সিম বোলিং, স্পিন, ফিল্ডিং, গেম সেন্স, ম্যাচিউরিটি, সব দিক দিয়ে। সো পাকিস্তানকে খুব ভালো খেলতে হবে ইন্ডিয়াকে হারাতে গেলে। শ্রীলঙ্কায় খেলা, এখানে স্পিন টার্নার হয়, স্লো টার্নার উইকেট, মাঠ একটু বড়, তো সেক্ষেত্রে কিছু ম্যাটার করে না। ইন্ডিয়ারও স্পিনার আছে, বরুণ চক্রবর্তী, কুলদীপ, ওয়াশিংটন, জানি না কি 11 খেলবে, অক্ষর পটেল। ইন্ডিয়া স্পিন অ্যাটাক অলসো ইজ ভেরি গুড। ইন্ডিয়ার অভিষেক শর্মার না থাকা, শরীর খারাপ ফ্যাক্টর, মানে ওভারঅল ব্যাটিংটা কি মনে হচ্ছিল? অভিষেক শর্মা আউটস্ট্যান্ডিং, কিন্তু ইন্ডিয়া যে টিম একটা প্লেয়ারের উপর ডিপেন্ড করে না। তুমি যদি ভারতের প্লাস ফ্যাক্টরগুলো একটু বলে দাও, যে এই টিমটা তুমি যা দেখছো। সব ব্যাটিং, পাওয়ার হিটিং, 6 হিটিং, স্পিন, বুমরা, হর্ষদীপ, সব কমপ্লিট টিম। ইন্ডিয়া ইজ এ কমপ্লিট টি-20 টিম। সো এই জন্য বললাম না, পাকিস্তানকে খুব ভালো খেলতে হবে হারাতে গেলে। বরুণ চক্রবর্তী খেলা মানে অলওয়েজ এক্স ফ্যাক্টর, পাকিস্তান ম্যাচেও তাই। হ্যাঁ, গেম চেঞ্জার, স্পেশালি এগেইনস্ট টিমস আউটসাইড দ্য সাবকন্টিনেন্ট। হি ইজ এ গেম চেঞ্জার, ইভেন পাকিস্তান। এই ম্যাচের প্রেডিকশন ইন্ডিয়া, বাট again anything can happen. বাট কোনগুলো ফ্যাক্টর তুমি বলছো যে হ্যাঁ ইন্ডিয়া ইজ ফেভারিটস বাই আ লং ওয়ে? কোন জায়গাটা দেখতে হবে? যদি এখন দেখতে হবে না, খেলতে হবে আর 6 মারতে হবে।